কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা একটি বিস্তীর্ণ প্রান্তর। চারদিক ঘুট ঘুটে অন্ধকার, কেবল ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কিন্তু একটু মনোযোগ দিয়ে কান পাতলেই উপর থেকে এক ধরনের অদ্ভুত একটানা যান্ত্রিক গুঞ্জন শোনা যায়। হো, মাটির বুক চিড়ে উঠে যাওয়া বিশাল বিশাল স্টিলের টাওয়ার, আর তার উপর দিয়ে টানা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। এই লাইনগুলো ভারত থেকে সোজা ঢুকেছে বাংলাদেশের ভেতরে। এই তারের ভেতর দিয়ে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছুটে আসছে। কিন্তু যারা ভূরাজনীতির গভীর অন্ধকারটা চেনেন, তারা জানেন এই তারগুলোর ভেতর দিয়ে শুধু ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, এর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে একটি স্বাধীন দেশের পরাধীনতার নির্যাস। সীমান্ত পাহারায় থাকা এক তরুণ বিজিবি সদস্য বাংলাদেশ বর্ডার গার্ড টাওয়ারের দিকে তাকালেন। তার মনে হলো ওগুলো কোনো বিদ্যুতের খাম্বা নয়, ওগুলো একটি লৌহ কঠিন শিকল, যা দিয়ে একটি পুরো দেশের অর্থনীতি, শিল্প কারখানা এবং ভবিষ্যৎকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। এই শিকলের রিমোট কন্ট্রোল হাজার মাইল দূরে ভারতের ঝাড়খণ্ডে বসা এক কর্পোরেট দানবের হাতে, যার নাম আদানি। কিন্তু আজকে রাতটা অন্য রকম। এই তারের ভেতরের নিরবিচ্ছিন্ন স্রোতে আজ এক অদৃশ্য কাঁপুনি ধরেছে। কারণ ঢাকার মসনদ থেকে এমন এক ঘোষণা এসেছে যা এই বিদ্যুতের শিকলকে চিরতরে ছিন্ন করার এক ভয়ঙ্কর আপোষহীন ডাক। এটি কোনো সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি হলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিধ্বংসী বয়কটের সূচনা। জ্বালানি বা এনার্জি হলো আধুনিক বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র। কোনো দেশের অর্থনীতিকে যদি চিরতরে পঙ্গু এবং পরাধীন করে রাখতে হয়, তবে তার জ্বালানির চাবিকাঠি নিজের হাতে নিয়ে নেওয়াই হলো সবচেয়ে মোক্ষম কৌশল। বিগত স্বৈরাচারী সরকার ঠিক এই কাজটি করেছিল ভারতের সাথে হাত মিলিয়ে। বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় 17% ভারত থেকে আমদানি করা হতো। কিন্তু এই আমদানির পেছনের হিসাবটা শুনলে যে কোনো সুস্থ মানুষের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে কেনা বিদ্যুতের দাম ছিল আন্তর্জাতিক বাজারের চেয়ে কয়েক গুণ বেশি। এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি নিখুঁত একচেটিয়া কর্পোরেট ফান্ড। কিভাবে? আদানির নিজস্ব কয়লা খনি রয়েছে অস্ট্রেলিয়ায়। সেই খনি থেকে কয়লা তোলা হতো তাদের নিজেদের ট্রাকে। সেই কয়লা পরিবহন করে ভারতে নিয়ে আসতো আদানির নিজস্ব শিপিং কোম্পানি। যেই বন্দরে সেই জাহাজ ভিড়ত সেটিও আদানির নিজস্ব পোর্ট। সেই পোর্ট থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কয়লা যেত তাদের নিজেদের ট্রেনে। এরপর সেই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন হতো আদানির নিজস্ব পাওয়ার প্ল্যান্টে। অর্থাৎ খনি থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত পুরো সাপ্লাই চেনটাই আদানির একছত্র নিয়ন্ত্রণে। তারা নিজেদের মতো করে কয়লার দাম, পরিবহনের দাম, পোর্টের চার্জ এবং সবশেষে বিদ্যুতের দাম নির্ধারণ করত। এটি ছিল একটি ব্ল্যাঙ্ক চেক বা ফাঁকা চেকের মতো, যেখানে তারা নিজেরাই টাকার অঙ্ক বসিয়ে নিত। আর এর ফলস্বরূপ বাংলাদেশের সাধারণ ভোক্তাকে বাজারের চেয়ে প্রায় 5 গুণ বেশি দামে বিদ্যুৎ কিনতে হতো। একটি স্বাধীন দেশের অর্থনীতি থেকে জোকের মতো রক্ত চুষে নিচ্ছিল এই অসম চুক্তি। এই ভয়ঙ্কর চুক্তি কোন ভুল বা দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি। অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচার, খুনি, লুটেরা শেখ হাসিনা সরকারের মূল উদ্দেশ্যই ছিল যতদিন ব্রহ্মপুত্রের পানি বহমান থাকবে, ততদিন শেখ হাসিনার সরকার ভারত মাতার কাছে কৃতজ্ঞ থাকবে। শেখ মুজিবুর রহমানের এই আবেগী এবং নতজানু দর্শনের উপর ভিত্তি করেই বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের প্রতিটি নীতি তৈরি হয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং সামগ্রিক অর্থনীতি যেন চিরকাল ভারতের উপর নির্ভরশীল থাকে। দিল্লির সাউথ ব্লক আর ঢাকার শেখ হাসিনার স্বৈরাচার সরকার মিলে একটি অত্যন্ত চতুর খেলা খেলেছিল। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের নিজস্ব এনার্জি সেক্টর বা জ্বালানি খাতকে পঙ্গু করে রেখেছিল। নতুন কোনো গ্যাসকূপ খনন না করা, সস্তা বিকল্প জ্বালানির দিকে না হাঁটা, এগুলোই ছিল ভারত এবং বাংলাদেশের স্বৈরাচার সরকারের সেই ব্লুপ্রিন্টেরই অংশ। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের শ্বাস প্রশ্বাসের সুইচটা যেন সময় দিল্লির হাতে থাকে।
ভারত এটাকে নাম দিয়েছিল উইন উইন কোঅপারেশন বা উভয়ের লাভ, কিন্তু বাস্তবে এটি ছিল একটি জিম্মি দশা। যখনই বাংলাদেশ ভারতের কোনো অন্যায়কে প্রতিবাদ করার চেষ্টা করত, তখনই প্রচ্ছন্ন হুমকি আসত, বিদ্যুৎ বন্ধ করে দেব, পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে, তোমাদের গার্মেন্টস কারখানাগুলো অচল হয়ে যাবে। এই 17% বিদ্যুৎ এর ভয় দেখিয়ে তারা বাংলাদেশের 100% সার্বভৌমত্বকে জিম্মি করে রেখেছিল। কিন্তু শিকড়ের বয়স ফুরিয়ে আসে যখন একটি জাতি নতুন করে জাগতে শেখে। জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের পর যখন নতুন বাংলাদেশ গঠিত হল, তখন এই জিম্মি দশা থেকে মুক্তির জন্য একটি চরম আপোষহীন পদক্ষেপের প্রয়োজন ছিল। আর ঠিক সেই পদক্ষেপটি নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভারতের আধিপত্যের কেন্দ্রবিন্দুতে অর্থাৎ তাদের এনার্জি মনোপলিতে এক সরাসরি আঘাত হানলেন। তিনি একটি ঐতিহাসিক ডিগ্রি বা সরকারি আদেশ জারি করলেন। আমাদের যত সরকারি ভবন রয়েছে, প্রথম ফুলশোতে তার সবগুলোর ছাদে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। ভারত থেকে আসা ওই দামি বিদ্যুতের উপর নির্ভরতা এখনই কমাতে হবে। এটি কেবল একটি এনার্জি পলিসি ছিল না, এটি ছিল ভারতের বিদ্যুৎ বয়কট করার এক নীরব কিন্তু বিধ্বংসী ঘোষণা। শুধু সরকারি ভবন নয়, দেশের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষের কাছে সৌর বিদ্যুৎকে সহজলভ্য করার জন্য সোলার ইনভার্টার এবং প্যানেল উৎপাদনের ক্ষেত্রে একটি নতুন আর্থিক কাঠামো তৈরিরও করার নির্দেশ দেওয়া হলো। সাধারণ মানুষকে বার্তা দেওয়া হলো, নিজেদের বিদ্যুৎ নিজেরা উৎপাদন করুন, ভারতের ওই চড়া দামের বিদ্যুতের শেকল থেকে নিজেদের মুক্ত করুন। এটি ছিল বয়কট আন্দোলনের এক নতুন মাত্রা। আমরা শুধু ভারতীয় সাবান, শ্যাম্পু বা মশলা বয়কট করছি না, আমরা এবার বয়কট করছি তাদের সেই বিদ্যুৎ যে বিদ্যুতের প্রতিটি মেগাওয়াট এ মিশে আছে আমাদের পরাধীনতার গ্লানি।